শুভেচ্ছা সবাইকে। আমরা এখনকার যে গরম, বিশেষ করে এই দাবদাহ আবহাওয়ার যে ভয়ানক রূপ, এটা আমাদের জীবনে আমরা এর আগে কখনো দেখি নাই। দেখিনি বাংলাদেশের কোনো মানুষই। প্রকৃতি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে এবং খুব মজার ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা ঘূর্ণিঝড় দেখি, টর্নেডো দেখি, ভূমিকম্প দেখি, এই সবই তো আসলে প্রকৃতি থেকেই আসে। প্রকৃতি তার বিচারে কখনো ভুল করে না। কতটা নিয়ম মেনে চলে তা সূর্য ওঠা এবং সূর্য ডোবার যে নিয়ম বা আইন, সেটা দেখলে বোঝা যায় যে প্রকৃতি কখনো তার নিয়ম মানতে ভুল করে না, ভুল করে মানুষ। মানুষ তার স্বার্থগত কারণে বিভিন্নভাবে আক্রোশ অথবা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য প্রকৃতির সঙ্গে সে খারাপ ব্যবহার করে, বা প্রকৃতি যেভাবে চলতে চায় বা যেটা নিয়ম তার বাইরে যে সে তার স্বার্থ উদ্ধারের চেষ্টা করে। তখনই প্রকৃতি একটা সময় এসে সে প্রতিশোধ পরায়ণ হয়ে যায়। সেই প্রতিশোধের শিকার হচ্ছি আমরা। আজ বাংলাদেশে এত গরম কেন? এই ভয়াবহ দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে কেন? বা আমাদের এই যে সংকট এখন তৈরি হয়েছে এই গরমের কারণে, তার মূল যদি আমরা উৎস খুঁজতে যাই এবং কারণ দেখতে যাই, তাহলে দেখা যাবে যে আমাদের পানি সংকট এবং নদ নদী পানি শুকিয়ে যাওয়ার কারণে আজ এই গরমের অবস্থা ভয়াবহ তৈরি হয়েছে। তো নদ নদীতে পানি শুকিয়ে গেল কেন? বাংলাদেশ নদীমাতৃক দেশ। এর সবাই আমরা জানি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, জেনে আসছি যে এখানে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এটা নদী বিধৌত একটা অঞ্চল, শস্য শ্যামলা সবুজে ভরপুর। তো সেই বাংলাদেশ আজকে মরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে কেন? এই প্রকৃতি আমাদের সঙ্গে এই পানি বাদ দিয়ে, এই সবুজ বাদ দিয়ে আমাদেরকে মরুকরণের দিকে ঠেলে দিচ্ছে। এর অন্যতম কারণ যে আমাদের নদীগুলোতে পানি নাই। তাহলে নদীগুলোতে পানি নাই কেন? এটা খুব সহজ হিসাব। আমার মনে হয় যে বাংলাদেশের অধিকাংশ মানুষ এই তথ্যটা জানে যে বাংলাদেশের এই দুর্বিষহ অবস্থা কবে থেকে শুরু হয়েছিল এবং যার ফলে আমাদেরকে এই ভয়ানক অবস্থার মধ্যে পড়তে হয়েছে। আপনারা এই আলোচনা যারা শুনছেন, তারা কম বেশি আমার বিশ্বাস সবাই জানে যে যখন দুটো, বিশেষ করে দুটা জায়গা, একটা হচ্ছে যে গঙ্গাবাদ, যেটাকে আমরা ফারাক্কাবাদ বলে থাকছি, আর একটা গজলডুবাই, যেটা তিস্তাবাদ। এই দুটা বাদ দেওয়ার কারণে উজানের নদী থেকে পৃথিবীর ইতিহাসে মানে কোনো জায়গায় এরকম কোনো নিয়ম নাই যে উজানের নদী, যেটা আন্তর্জাতিক নদী, আন্তর্জাতিক নদী খুব সহজ হিসাব, যেটা একই নদী হয়তো 2টা কি 3টা দেশের উপর দিয়ে প্রবাহিত, সেটা আন্তর্জাতিক নদী। সেই নদী দিয়ে বাদ দেওয়ার কোনো নিয়ম নাই, নিয়ম নাই, এবং কোথাও নাইও, এরকম কোনো নজিরও নাই। শুধু আছে বাংলাদেশ এবং তাদের বন্ধু প্রথম রাষ্ট্র ভারতের সঙ্গে। ভারত তারা কি করেছে, তাদের গঙ্গা নদীতে, যেটা আমাদের পদ্মা, এই পদ্মা যখন গঙ্গা থেকে, তার মানে হিমালয় থেকে প্রবাহিত গঙ্গা, ভারতের ভিতর থেকে গঙ্গা নাম ধারণ করে আমাদের এখানে যখন পদ্মা হয়ে আসছে, সেখানে আমাদের সীমান্ত থেকে 18 কিলোমিটার দূরে তাদের একটা নিজস্ব জায়গা, যেটা মানে পশ্চিমবঙ্গের মালদহ। তো সেই মালদহ মুর্শিদাবাদে তারা সেখানে ফারাক্কাবাদ তৈরি করেছে। ফারাক্কাবাদ তৈরি করে আমাদেরকে পানিতে মারার একটা চেষ্টা। তো ভালো, যার ফলে কি হচ্ছে এবার দেখুন যে পদ্মার বাংলাদেশে ঢুকার পরে অনেকগুলো শাখা নদী নানান রকম নাম ধারণ করে, এবং আমি কুষ্টিয়ার ছেলে, এবং কুষ্টিয়াতে সে গড়ায় আমি খুব পদ্মার যেখানে বাঁধ বা যেখানে উৎস মুখ, তার খুব কাছাকাছি আমার বেড়ে ওঠা সেই গড়াই নদী। সেই গড়াই নদী থেকে যখন পদ্মা প্রবাহিত হয়ে গড়াই নদী নাম ধারণ করে খুলনা পর্যন্ত, সুন্দরবন পর্যন্ত, এই যে মিঠা পানির যে একটা প্রবাহ, এর মধ্যে শত শত নদী নানা নামে এই আমাদের কুষ্টিয়া থেকে শুরু করে কুষ্টিয়া, তারপরে ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, বাগেরহাট, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, এসব হয়ে তখন গেছে খুলনায়। এই খুলনায় যখন গেছে, মানে তার মানে সুন্দরবনে যখন গেছে,
সুন্দরবনের মিঠা পানির এই যে যে প্রবাহ, এর কারণে কিন্তু আমাদের জীববৈচিত্র্য একটা সুন্দর পরিবেশে ছিল। এখানে আমাদের প্রচুর মাছ পাওয়া যেত। নদীর দুই ধার দিয়ে প্রচুর গাছপালা এবং পশু পাখি বা আমাদের গবাদি পশু পালনের একটা দারুণ সহযোগিতা ছিল। সহযোগিতা ছিল আমাদের চাষবাস বা আমাদের কৃষিক্ষেত্র। যেটা ঘটলো যে যখন আমাদের এই পানিটা বন্ধ করে দেওয়া হলো, তখন এই নদীগুলো মরতে শুরু করলো। পানি না থাকলে যা হয়, দখলে এবং দূষণে এই নদীগুলো যখন মরতে শুরু করলো, তখন এখানে মাছ উঠে গেল, জীবিকা নষ্ট হয়ে গেল এর দুই কূলের মানুষের। একই সঙ্গে যেটা ঘটলো যে প্রকৃতি আমাদের সঙ্গে বিরূপ আচরণ শুরু করলো। মরুকরণের এই জায়গায় এসে আমাদের এখানে তাপমাত্রা বাড়তে থাকলো, দাবদাহ শুরু হলো এবং এখন মানুষের মরণ দশা। দেখুন আপনারা, খুলনা সুন্দরবনের লবণাক্ত পানি উঠে আসছে। লবণাক্ত পানির উঠে আসার কারণে আমাদের গবাদি পশু বা আমাদের অনেক অসুখ বিসুখ বেড়ে যাচ্ছে এবং এর ফলে সেখানে প্রতিনিয়ত একটা মোড়ক লেগে আছে মানুষের। গেল এবার এই যে শত শত নদী এই যে শুকিয়ে যাওয়ার ফলে আমাদের একটা জীব বৈচিত্র্যের যে ভয়ানক রকমের একটা সংকট, সেটা কিন্তু এখন দৃশ্যমান। এটা দৃশ্যমান, সবাই এখন দেখছে। এটা থেকে দেখুন যে আজ থেকে সেই সময় যখন এই চুক্তি হলো, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলল যে আমরা এটা মানি না। উনি সেই ৭৫-এর সেই ১৬ই মে এই ফারাক্কা দিবসটাকে কেন্দ্র করে উনি একটা লং মার্চের আয়োজন করলেন এবং উনি সেই সময় আমাদেরকে বললেন বা দেখালেন এবং লেখালেখি হলো যে এই ফারাক্কা বাঁধ এটা মরণ ফাঁদ হিসেবে বাংলাদেশের জন্য বিবেচিত হচ্ছে। এখন সেটা বাস্তবতা। সেই ফারাক্কা এখন বাংলাদেশের জন্য একটা মরণ ফাঁদ। এসব যখন চলতে থাকলো এবং তার ভারত যেটা করলো, তারা সেখানে বাদ দিয়ে তাদের অন্যান্য তাদের এলাকাগুলোতে যখন পানি প্রবাহ বাড়াতে লাগলো বা তাদের কি বলেন নৌপথগুলো সচল করতে লাগলো, ঠিক তখন আমাদের এখানে পানিতে আমরা মরতে থাকলাম। মানে আমাদের গাছপালা, আমাদের কৃষিকাজ সব কিছু যখন থমকে যেতে থাকলো, এরকম একটা সময় এসে এই ৯৮ সালে এসে তারা আবার তাদের ওই তিস্তা অভিমুখে যে গজলডোবা নামক একটা জায়গায় তারা তিস্তা বাঁধ দিয়ে বসলো। যার ফলে দুই দিক থেকে বাংলাদেশের এই দিকটায় যেমন মানে রাজশাহীর এই মানে আমাদের কুষ্টিয়া থেকে শুরু সুন্দরবন পর্যন্ত, ওইদিকে লালমনিরহাট থেকে শুরু দেশের ৭৯% জায়গা জুড়ে মরুকরণের একটা প্রক্রিয়া শুরু হলো। সেখানেও ওই তিস্তা অববাহিকায় যে শত শত নদী আমাদের এই এলাকায় ছিল, সেগুলো পানিতে শুকিয়ে খালে পরিণত হলো। যাই হোক, এটা অনেক বিস্তর আলোচনা এবং এটা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সময়ে অনেক কথা হয়েছে। আমাদের দেশের মানুষ এটা কম বেশি জানে যে আমরা কোন আগ্রাসনের শিকার হলাম। আমি এবার একটা মজার কথা বলি যে প্রকৃতি যেমন আমাদেরকে এই বাঁধের কারণে, ভারতের এই আগ্রাসনমূলক ভূমিকা এবং এই বাঁধের কারণে আমরা যেমন কষ্টে আছি, আমরা যেমন নানান রকম সংকটের মধ্যে পড়েছি, ঠিক তেমনি ভাবে এই যে তার প্রবাহ নিশ্চিত না করে ভারত যে বাধার সৃষ্টি করেছে, সেই জায়গা থেকে তাদের এখন গলার কাটাই পরিণত হয়েছে এই দুটো বাঁধ। কেমন করে? আমরা আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় এবং আমরা নিজেরাও যেটুকু দেখেছি, ভারতের যে এই যে আমি আগে বললাম মালদা এবং মুর্শিদাবাদ, যেখানে তারা ফারাক্কা বাঁধটা স্থাপন করেছে, তার আশেপাশের অনেকগুলো জায়গায় এখন অতি বন্যা এবং সেখানে মানে এমন একটা দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে যে তারা এখন তাদের এটা ওই বাঁধটা তাদের এখন গলার কাটায় পরিণত হয়েছে। এটা হচ্ছে প্রকৃতির খেলা। ঠিক একই রকম সংকট কিন্তু গজলডোবা এলাকা থেকে তৈরি হয়েছে। তাদের যে ফসলগুলো হাওয়ার মানে শেষের দিকে ডুবে যাচ্ছে, তারা যে যখন পানিটা লাগবে তখন অতিরিক্ত পানির চাপে তাদের যে পরিমাণ পলি জমছে, তাদের সমস্ত কিছু প্রকৃতির এটাই হচ্ছে প্রকৃতির খেলা। প্রকৃতি কোনো বাড়াবাড়ি সহ্য করে না এবং সে তার প্রতিশোধ নিতে কখনো একটু সময় নেয়, মানে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেখুন,
আমি যেটা বলছিলাম, এই সভ্যতার বিকাশের কারণে এখন আমাদের ঘরবাড়ি করতে হচ্ছে, তারপরে অনেক রকম স্থাপনা তৈরি হচ্ছে, যার ফলে আমাদের বড় বড় গাছগুলো কেটে ফেলতে হচ্ছে। এই ঢাকা শহরে আমরা দেখেছি যখন মেট্রো রেল তৈরি হলো, বা যখন অন্যান্য যে বিষয়গুলো, রাস্তাঘাট বাড়ানো হচ্ছে, প্রচুর গাছ, অনেক পুরাতন পুরাতন গাছ কেটে ফেলা হচ্ছে এবং কেটে ফেলা হয়েছে। তো গাছ আমাদের যে ভারসাম্য রক্ষায়, বিশেষ করে আমাদের এই তাপ এবং এই যে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে এটা কত বড় উপকারী একজন মানে আমাদের সতীর্থ, সেটা আসলে বলে বোঝানো যাবে না। তো সেই গাছ যখন কেটে ফেলা হচ্ছে মানুষের ব্যক্তিগত স্বার্থে অথবা কথিত সভ্যতার বিকাশের জায়গায়, তখন যে সংকটটা তৈরি হচ্ছে তা কিন্তু সবার উপরে সেটা প্রভাব বিস্তার করছে। তো এখন আমি যেটা বলছিলাম যে আপনাদেরকে, যে আজকের এই মানে গরম, যেটা আমরা আমাদের প্রাণ প্রায় ওষ্ঠাগত এবং অনেকে মারাও যাচ্ছেন, আল্লাহ জানেন যে আগামী দিনে কি হবে। তো আমি অনুরোধ করব, আর যাই করেন মানে ক্ষমতা দেখিয়ে প্রকৃতির সঙ্গে আপনারা অন্যায় করুন না, এই গাছ কেটে ফেলবেন না। এবং যারা এই যে আন্তর্জাতিক নদী দখল করছেন, নদী দূষণ করছেন, দয়া করে আজ থেকে বিরত থাকুন। কারণ দখল দূষণ করে কেউ কখনো লাভবান হতে পারবে না, এবং প্রকৃতি তার প্রতিশোধ কোনো না কোনোভাবে নেবে। আমরা আশা করব যে প্রকৃতির প্রতি সবাই সঠিক আচরণটা করবেন, সদয় হবেন। ধন্যবাদ সবাই।